চার দেয়ালের মাঝে নানা অসুখ আর অর্থ সংকটের সময় কাটছে ৭০০ ছবির অভিনেতা ফকিরার। দীর্ঘদিন পর এফডিসিতে এসে সহকর্মীদের কাছে চাইলেন ক্ষমা। ৬ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম। এখন নাটকের বাজেট তৈরি হয় অভিনেতা অভিনেত্রীর ওপর, মন্তব্য আরশ খানের। বাজেট বন্টনের জায়গাটা কেন যেন খুব অসুন্দর। প্রবীর মিত্রর নামে চালু হলো ওয়েবসাইট। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ভালো নেই ৭ শতাধিক ছবিতে অভিনয় করা অভিনেতা ফকিরা। দীর্ঘদিন ধরেই নানা অসুখে চার দেয়ালের মাঝে জীবন কাটছে তার। আছে অর্থ সংকটও। দীর্ঘদিন আড়ালে থাকা এই অভিনেতার খোঁজ নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির সহযোগিতায় আজ দুপুরে বিএফডিসিতে আসেন ফকিরা। এ সময় তাকে স্বাগত জানান শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। সমিতির পক্ষ থেকে জানানো হয় প্রয়োজন মতো দেওয়া হবে আর্থিক সহায়তা। ৩ বার স্ট্রোক করে অনেকটা বাকরুদ্ধ এই অভিনেতা। তারপরও অনেকদিন পর প্রিয় সহকর্মীদের কাছে পেয়ে হাসি কান্নায় সময় কাটান ৬৫ বছর বয়সী এই অভিনেতা। এ সময় ইশারায় নিজের অব্যক্ত কথা শেয়ার করেন ফকিরা। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য, তার ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফডিসিতে নিয়ে এসেছি। একটি ট্রেন শুরু করেছি, যেটি আপনারা দেখেছেন যে গত ৭ই সেপ্টেম্বর যে এই যাবৎকালে এই আয়োজনটি কোনোদিন হয় না, যে প্রয়াত শিল্পী যারা যখন যে শিল্পীটি মারা যাচ্ছেন বা চলে যাচ্ছেন সেই পরিবারকে কিন্তু আমরা অনেকটা পরিবারের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা কিন্তু চেষ্টা করেছি সেই পরিবারকে নিয়ে আসা, স্মৃতিচারণ করা। দীর্ঘ ৬ বছর পর নতুন স্টুডিও অ্যালবাম প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার। এটি তার ৫ম স্টুডিও অ্যালবাম। বোকা শিরোনামের অ্যালবামটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর কথাও সুর করেছেন শিল্পী নিজেই। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই অ্যালবামের প্রথম গান তোমাকে ভুলতে সময় লাগবে, যার শেষ লাইনটি নেওয়া হয়েছে প্রয়াত কবি ও নির্মাতা আবুল হোসেন খোকনের কবিতা তোমাকে ভুলতে আরেকটু সময় লাগবে আমার থেকে। জয় জানান প্রকাশ পাওয়া গানটি আবুল হোসেন খোকনকে উৎসর্গ করা হয়েছে। বোকা অ্যালবামে থাকবে মোট ৮টি গান। আসছে নভেম্বরে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে একসঙ্গে প্রকাশ পাবে অ্যালবামের সবগুলো গান। কমেছে নাটকের বাজেট, নেই আধুনিক শুটিং হাউস, গল্প কিংবা লোকেশন নয়। এখন নাটকের বাজেট নির্ধারণ হয় শিল্পীর ওপর। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় এই কথাগুলো বললেন আরশ খান। ছোট পর্দার এই অভিনেতা বলেন নাটকে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। নেই ভালো গল্প, একই লোকেশনে শেষ হচ্ছে পুরো নাটকের শুটিং। ধারাবাহিক নাটকে নেই ধারাবাহিকতা। অভিনয় শিল্পীদের অভিনয় যেন নিষ্প্রাণ। নাটকের এমন বেহাল দশার অন্তরালে যে সমস্যাটি বারবার আসে তা হলো বাজেট স্বল্পতা। আসলে কি বাজেট স্বল্পতা নাকি অন্য কিছু? উত্তরার এক শুটিংয়ে নাটকের হাল হকিকত নিয়ে কথা হয় আরশ খানের সঙ্গে। এই অভিনেতার মুখেও একই কথা বললেন। ভালো বাজেট, ফিল্ম সোসাইটির অভাব সহ আষ্টিপৃষ্টে জড়িয়ে থাকা নানা সংকটের কথা। এমন যদি কোনো এরিয়া থাকতো যে এরিয়াটার ভিতরে ধরেন বড় একটা জায়গা নিয়ে এমনভাবে রেডি করা, সেখানে বিল্ডিংও আছে, সেখানে সব কিছুই আছে, যেখানে আমরা চাইলে শুটিং করতে পারি, এই জায়গাটাই শুটিংয়ের জন্য। এরকম একটা জায়গা হলে হয়তোবা অনেক ক্ষেত্রে বাজেটটা আমাদের জন্য ইস্যু হতো না। এটা কিন্তু সবচেয়ে বড় বাজেটের ইস্যু। কেন? আমাদের প্রত্যেকটা জায়গা আসলে এখানে একটা আর্থিক ইনভেস্টমেন্টের জায়গা ক্রিয়েট হয়ে যায়। একটা ইনভেস্টমেন্ট থাকে ছোটো ছোটো প্রত্যেকটা জায়গায়। একটা রেস্টুরেন্টে গিয়ে শ্যুট করতে গেলে দেখা যায় সেখানেও একটা ইনভেস্টমেন্ট থাকে। মানে আমার শুটিং হাউস যেখানে আমি শ্যুট করছি সেখানেও একটা ইনভেস্টমেন্ট আছে। একটা ইউনিভার্সিটিতে শ্যুট করতে গেলে সেখানেও একটা ইনভেস্টমেন্ট থাকে। সো আলটিমেটলি হয় কি, লোকেশনগুলোতে একটা বড় অ্যামাউন্ট চলে যায়। হ্যাঁ, আমাদের যদি এরকম কিছু জায়গা থাকতো যে জায়গাগুলো একদমই শুটিংয়ের জন্যই ডেডিকেটেড, তাহলে হয়তো বা ডিফিকাল্ট কম হতো। আরশ বলেন গল্প কিংবা লোকেশন নয়, এখনকার সময়ে নাটকের বাজেট তৈরি হয় অভিনেতা অভিনেত্রীর উপর। আর তাই গল্পের অভাবে তারকাবহুল নাটকগুলো যেন হয়ে ওঠে নিষ্প্রাণ।
ইন্ডাস্ট্রিতে বাজেট বন্টনের জায়গাটা কেন যেন খুব অসুন্দর। মানে হিসেবটা কেমন হওয়া উচিত যে নাটক এটা, গল্প এটা, এই গল্পের জন্য আমার এত টাকা প্রয়োজন, আমি একজন পরিচালক হিসেবে এত টাকাই নিব, আমি আমার প্রডিউসারকে লজিক্যালি ওটাকে আমি আমার বাজেটটা সাবমিট করব যে আমার কোথায় কি টাকা খরচ হচ্ছে কি না হচ্ছে। কিন্তু এখানে যেটা হয় যে এখানে ধরেন আমাদের নামের উপরে আসলে বাজেটটা হয়। আমি আরশ, ওকে, আমার নামে এটা হচ্ছে গিয়ে বাজেট আছে, এখন এটার ভিতরে আমি যত ভালো দেখাতে পারি বা যাই দেখাতে পারি আমাকে এটার ভিতরে দেখাতে হবে। এখানে ডিরেক্টরের গল্প, ডিরেক্টরের ভিশন, ডিরেক্টরের চাওয়া পাওয়া, এই জায়গাগুলোকে ইদানিং সময়ে মূল্যায়ন কম করা হচ্ছে। নাটকের শিল্পীদের ব্যস্ততা বেড়েছে ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে। এতে নাটক পাড়ায় তৈরি হয়েছে শিল্পীর সংকট, যদিও আরশ খানের কাছে ব্যাখ্যাটা একটু অন্যরকম। তো ইন্ডাস্ট্রি এই নতুনদের আগমনও আসলে দুইটা লেয়ারে বিভক্ত। এখানে এক শ্রেণী আসে যারা সামহাও প্রিভিলেজড, আরেক শ্রেণী আসে যারা হচ্ছে গিয়ে তাদের ক্রিয়েট করে নিতে হয়। আপাতত নিজেকে ছোট পর্দায় দেখতে চান আরশ খান। বললেন চলচ্চিত্রে অভিনয়ের আগে কাজ করে যেতে চান ভালো ভালো কিছু চরিত্রের নাটকে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। যুক্তরাষ্ট্রে সঙ্গীত ট্যুরে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন সঙ্গীত শিল্পী আতিয়া আনিসা, যেখানে ঘটেছে গালাগালের মতো ঘটনাও। এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তরুণ এই গায়িকা। অভিষেক সিনেমা সাইয়ারা দিয়ে বাজিমাত করা আহান পান্ডে ডাক পেয়েছেন সঞ্জয় লীলা বনসালির ছবিতে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সাদা মার্সিডিজ থেকে নেমে নির্মাতার অফিসে ঢুকছেন তরুণ এই অভিনেতা। স্বদেশ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দেবদাস, কুছ কুছ হোতা হে, বীর জারা পহলির মতো ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দাবিদার ছিলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অনুপম খের। অভিনয়ের 33 বছরে এসে জওয়ান দিয়ে সদ্যই জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ। অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিশু শিল্পী বীর শর্মা ও তার ভাই সূর্য শর্মা। শনিবার রাত 2:30টার দিকে রাজস্থানের কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের 4র্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। প্রয়াত অভিনেতা প্রবীর মিত্রর নামে চালু হলো ওয়েবসাইট। অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করা এই অভিনেতার সম্পর্কে যেন নতুন প্রজন্ম জানতে পারে, মূলত সেই লক্ষ্যেই পরিবারের পক্ষ থেকে চালু করা হয়েছে এই ওয়েবসাইটটি। অ্যাক্টর প্রবীর মিত্র নামের এই ওয়েবসাইটে আছে তার জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয়। আছে অদেখা অনেক স্থির চিত্র। অভিনেতার ছেলে মিথুন মিত্র জানান তার বাবাকে নিয়ে পরিবারের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে এই ওয়েবসাইট। 1941 সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। 1971 সালে জলছবি সিনেমার মাধ্যমে অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রে। 4 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত 5 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। এশিয়া কাপের ফাইনাল জিতেই যেন প্রতিশোধ নিলেন অমিতাভ বচ্চন। ভারত 5 উইকেটে পাকিস্তানকে হারাতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ারে প্রতিবেশী দেশকে শত্রুপক্ষ বলেই কটাক্ষ করেন বলিউড শাহেনশাহ। ঘটনাটার সূত্রপাত অবশ্য কিছুদিন আগেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া শোয়েব আখতারের একটি ভিডিওতে। সেখানে ভারতের ব্যাটার অভিষেক শর্মার নাম বলতে গিয়ে ভুলে বলেছিলেন অভিষেক বচ্চন। সে সময় কিছু না বললেও ম্যাচ শেষে ট্রফি জিতে মজার ছলে 4 লাইন ফেসবুক ও এক্স হ্যান্ডেলে লিখেন অমিতাভ বচ্চন। লিখেন, জিতে গেছি, দারুণ খেলেছে অভিষেক বচ্চন। ওখানে জিভ হোঁচট খায় আর এখানে ব্যাটিং বোলিং ফিল্ডিং ছাড়াই শত্রু হোঁচট খায়। খুনের রহস্য নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হবার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। সার্চ দ্য নয়না মার্ডার কেস নামের যে ওয়েব সিরিজটি দেখা যাবে জিও হটস্টারে। স্ট্রিমিং হবে 10 অক্টোবর থেকে।
গল্পটা এবারে অপরাধের অন্ধকার গোলকধাঁধায় লুকিয়ে থাকা গোপন রহস্যের, যেখানে এক কিশোরীর মৃত্যুর সূত্র ধরে খুলতে যাচ্ছে অজানা অধ্যায়। বলছি আসন্ন ক্রাইম থ্রিলার সার্চ দ্য ন্যানা মার্ডার কেসের কথা, যেখানে শক্তিশালী চরিত্রে ফিরেছেন কঙ্কনা সেন শর্মা। রোহান সিপ্পার পরিচালনায় এই হটস্টার স্পেশাল সিরিজে কঙ্কনা সেন শর্মা দেখা দেবেন এসিপি সনুক্তা দাস চরিত্রে। তার সঙ্গে থাকছেন নবীন পুলিশ অফিসার এসিপি জয় কানওয়াল চরিত্রে সুরিয়া শর্মা। একসঙ্গে তারা নামবেন এক কিশোরীর রহস্যময় মৃত্যুর তদন্তে, আর সেখানেই উন্মোচিত হবে অজানা অন্ধকার, লুকোনো উদ্দেশ্য আর ভয়াবহ সত্য। সিরিজে আরো অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা দাস, বরুণ ঠাকুর, ধ্রুব শেখগাল ও শিব পণ্ডিতকে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেইলারে ইতিমধ্যেই দর্শক পেয়েছেন উত্তেজনা আর সাসপেন্সে ভরা এক ঝলক, যেখানে রয়েছে কঠিন জেরা, আবেগের গভীরতা আর চমকপ্রদ মোড়। প্রতিটি দৃশ্য যেন ইঙ্গিত দিচ্ছে এক তীব্র রহস্য উন্মোচনের পথে দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। আসছে 10 অক্টোবর জিও স্টারে মুক্তি পেতে যাচ্ছে সার্চ দ্য ন্যানা মার্ডার কেস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যে কলমের কালিতে লেখা হয় ইতিহাস, বেরিয়ে আসে সত্য, লিপিবদ্ধ হয় প্রতিটি মুহূর্ত, যে কলমেই হয় শিক্ষার হাতেখড়ি, সেই কলমটি কিনতে কত টাকা খরচ হয়? মাত্র 5, 10 কিংবা 20 টাকা। কিন্তু রাজধানী ঢাকার নিউ মার্কেটে এই কলম কিনতে আপনাকে গুনতে হবে 2 লক্ষ টাকা। অবাক হলেও ঘটনাটা কিন্তু সত্যি। একটি কলম রূপকথা, স্বপ্নডানা কিংবা ভাষায় লিখে যায় কত শত গল্প। শুধু লেখার মাধ্যমেই নয়, ইতিহাস রচনা থেকে শুরু করে দিনলিপির এক নিত্য সঙ্গী। ছাত্র জীবন থেকে কর্মজীবন, প্রতিটি ধাপে কলম আমাদের হাতে ধরা দিয়েছে নীরব বন্ধু হয়ে। তবে সেই কলমের দামই যদি হয় লাখ টাকার উপরে? অবিশ্বাস্য শোনালেও রাজধানীর নিউ মার্কেটে মিলছে এমনই কিছু বিলাসী কলম, যেগুলো আমদানি করা হয় বিদেশ থেকে। দেখতে সাদাসিধে হলেও কিন্তু এখানে সাজানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কলম, যেগুলোর দাম লাখ টাকারও বেশি। পার্কারের দামটা সচরাচর সবাই কিনতে পারে, সেটা হলো আপনার 1000 টাকা থেকে শুরু, 1200 টাকা থেকে শুরু। পার্কারও পাওয়া যায় 8-10 হাজার টাকা, 15,000 টাকা পর্যন্ত। তারপর শেপার্ড 8-10 হাজার টাকা থেকে শুরু, 30, 35, 40 হাজার টাকা পর্যন্ত শেপার্ডস পাওয়া যায়। তারপরে ওয়াটারম্যান, ফাদার অফ দ্য ফাউন্টেন পেন, যার থেকে কলম শুরু। তো সেই কলমগুলো আমাদের কাছে আছে ধরেন 40, 50, 30, 8, 10 এরকম ম্যাক্সিমাম সব দামেরই পাওয়া যায়। বিক্রেতাদের দাবি, বিশেষ মেটাল ডিজাইন ও ভিন্ন দেশ থেকে আমদানি করা হয় বলেই এগুলোর দাম পেরিয়েছে হাজার কিংবা লাখের ঘরে। আপনার মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, হংকং, জার্মান থেকে আমরা নিজেরা কলমগুলো নিয়ে আসি। বাট আপনি যে কোনো ব্র্যান্ডের কলমে চান আমাদের এখানে পাবেন। দামটা শুনে কপালে ঘাম জমলেও এ ধরনের কলমের চাহিদা রয়েছে বিশেষ এক শ্রেণীর মানুষের কাছে। একটা কলমের দাম 2 লাখ টাকা। এই কলমটা মনে করেন যে আমি শোরুম থেকে একটা গাড়ি কিনলাম, আপনার একটা গিফট দিল সুন্দর কলম, কিন্তু বাট সবাই চিনে না, ঠিক আছে? এখন একটা গাড়ি কিনলেন 10 লাখ টাকা, একটা কলম দিল 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, মানে এই ধরনের গিফটগুলো এভাবে যাচ্ছে আমাদের। হাতে বা পকেটে গুজে রাখা একটি কলম যেমন পারে ইতিহাস বদলে দিতে, তেমনি লাখ টাকার কলম হতে পারে শৌখিনতার আরেক রূপ। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বইয়ের সুবাস, কফির কাপে ধোঁয়া, আর্টের রং আর আড্ডার মেজাজ, সব কিছুর মেলবন্ধন এখন মিরপুরে। পড়তে পড়তে কখন যে সময়ের হিসেব হারিয়ে যাবে টেরই পাবেন না। ঋদ্ধি গ্যালারি, রাজধানীর মিরপুরে এ এক নতুন কালচারাল হাব। অন্নপূর্ণা ডাক্তার, খেন্তি এদিকে আয় তো একবার, শুনে যা। শেষ কবে এমন গল্প বলার আসরে বসার সুযোগ হয়েছিল হয়তো মনে নেই, মনে থাকবারও কথা নয়, কারণ ব্যস্ত রাজধানীতে বই পড়ার সময় কই।
গল্প পাঠের আসরে কোনো ফি নেই বা কোনো রেজিস্ট্রেশন নেই। বাচ্চাদের আসরে 4 থেকে 12 বছর পর্যন্ত যে কোনো বাচ্চা আসতে পারে, আর বড়দের আসরে যে কোনো বড় মানুষ। নতুন বা পুরনো প্রিয় বইটি নিয়ে এখানে বসে পড়া যায় যতক্ষণ ইচ্ছে। এক ছাদের নিচে বইসহ বহু কিছু। এই হলো ঋদ্ধি প্রকাশন। মিরপুরের বুক জুড়ে নতুন এক সাংস্কৃতিক ভুবন। 5 তলা ভবনের 3টি তলা নিয়ে ঋদ্ধির মূল কার্যালয়। 2য় তলায় বইয়ের রাজ্য, বিদেশি বইয়ের ভাণ্ডার, দুর্লভ আর্কাইভ আর শিশুদের জন্য রঙিন কর্নার। 1800 শতকের কিছু বই এখানে আছে, খুব দুর্লভ। ওদের যে উদ্যোগটা, আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো এবং খুবই সুন্দর একটা উদ্যোগ এটা। 3য় তলায় আর্ট গ্যালারি, যেখানে চলে শিল্প, নাটক আর সিনেমা, যার প্রতিটি মুহূর্ত রাঙানো সৃজনশীলতার রঙে। এখানে আমরা প্রোগ্রাম করছি, নিয়মিতই আমরা প্রোগ্রাম করি। আমরা এখানে কালচারাল প্রোগ্রামগুলি করেছি। আমরা সবার জন্য কালচারাল প্রোগ্রাম নিয়ে আগামীতে অনেক কিছু করতে চাই। বই পড়ার পাশাপাশি ঋদ্ধিতে হয় গান, আবৃত্তি, ছবি আঁকা আর গিটার শেখার ক্লাস। আমার এটার একটাই টার্গেট, বই পড়া, বই পড়ানো। জাতি হিসেবে আমরা বই পড়াটা এত মানে ভুলে গেছি, এখন আমার কাছে মনে হয় যার পড়ালেখা শেষ তার বই পড়ার প্রয়োজন শেষ। পড়তে পড়তে যদি ক্ষুধা লাগে, তারও ব্যবস্থা আছে নিচের ক্যাফেটেরিয়ায়। বই আর কফির চেয়ে সুন্দর যুগল আর কি হতে পারে। মিরপুরের হৃদয়ে বই, শিল্প আর সংস্কৃতির এক নতুন কেন্দ্র ঋদ্ধি প্রকাশন, যেখানে সমান্তরালে চলে পাঠ, আড্ডা আর অনুপ্রেরণার মেলবন্ধন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ঘুরে আসবো এবারে গহীন এক পাহাড়ি গুহা থেকে, যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি নীল পনির, যার এক খণ্ডের দাম বাংলাদেশি টাকায় প্রায় 48 লক্ষ টাকা। রেকর্ড উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ডে। ব্লু চিজের সিক্রেটটাই চলুন না দেখে আসি। শহর থেকে দূরে আর সমুদ্রপৃষ্ঠ থেকে আরও প্রায় 15,000 মিটার উঁচুতে ইউরোপের শিখর খ্যাত স্পেনের পিকোস দে ইউরোপা পাহাড়, যেখানে আছে এক গহীন গুহা। সাথে এই অন্ধকার গুহায় এখনও হেঁটে বেড়ান এনকার্নি বাডা, তবে কোনো রহস্যের খোঁজে নয়। এনকার্নি সহ তার পরিবার এই গুহায় আসেন বিশ্বের সবচেয়ে দামি খেতাব পাওয়া নীল পনির বা ব্লু চিজের দেখভাল করতে। এই পনির শুধু খাবার নয়, বরং আমাদের জীবনের অংশ এবং ঐতিহ্য। একসময় শুধু বাড়ির মেয়েরা এই নীল পনির তৈরি করত, এখন এমন পুরুষ আছে যিনি পনির বানাতে পারেন। ক্যাবডালাস নামের এই নীল পনিরের আসল স্বাদ পেতে প্রয়োজন অন্ধকার ও শান্ত পরিবেশ। গত বছর ক্যাবডালাসের এক খণ্ডের দাম নিলামে ওঠে প্রায় 48 লক্ষ টাকা, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যা রেকর্ড করেছে। আমাদের বাবা মা, দাদা দাদি শিখিয়েছেন ঐতিহ্য কিভাবে সংরক্ষণ করতে হয়। যদিও আমরা এখন মাত্র 20 জন, তবু চেষ্টা করে যাচ্ছি প্রাচীন এই নীল পনির টিকিয়ে রাখতে। শত বছরের ঐতিহ্যে গড়ে ওঠা এই পনির তৈরি হয় গরু, ছাগল আর ভেড়ার দুধ মিলিয়ে। মাসের পর মাস অন্ধকার গুহায় রেখে তবেই পাওয়া যায় এর অতুলনীয় স্বাদ আর টেক্সচার। গিনেস বুকে নাম ওঠার পর চাহিদা বেড়েছে অনেক, কিন্তু যোগানে আছে ঘাটতি, কারণ অনেকটা সময় ধরে আন্তরিকতা আর ভালোবাসা মিশিয়ে বানাতে হয় এই ব্লু চিজ, যার সার্টিফাইড কারিগর আছেন মাত্র 20 জন। পাহাড়ি গুহার নীরব আধার থেকে বিশ্ববাজারের আলোয় এই চিজ এখন শুধু খাবার নয়, বরং স্পেনের সংস্কৃতি আর ঐতিহ্যের জীবন্ত স্বাক্ষর। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।